আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হয়েছিল। প্রদীপ কর তার বাড়িতে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তৃণমূল নেতৃত্ব গিয়েছিলেন। আজকে এফআইআর, আজকে অভিযোগ থানায় দায়ের একেবারে এনআরসি এসআইআরকে দায়ী করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় এবং পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের। মিথ্যে অভিযোগ দাবি শুভেন্দুর। আঙুল কাটা হাত দিয়ে কিভাবে সুইসাইড নোট, প্রশ্ন তুলে সেন্ট্রাল ফরেন্সিক দিয়ে পরীক্ষার দাবি। আর কুণাল ঘোষের দাবি বাঁ হাত দিয়ে কাজে অভ্যস্ত প্রদীপ কর। রান্না করার ছবি দেখিয়ে দাবি কুণাল ঘোষের মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আতঙ্ক কমাক বিজেপি। তো পুরো সাজানো, সব লোক জানে। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মারা গেলেও এইসব করবে। সম্পূর্ণ মিথ্যা, সাজানো। ওই হাতের অক্ষরও উনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। ও রাজ্য সরকারের ফরেন্সিক, এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক। বলছি দাদা, একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। একটি ছবি আমাদের হাতে এসেছে, আমরা এখনো তার সত্যতা যাচাই করা তো সম্ভব হয়নি। প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন, তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন খুন্তিটির জন্য এবং একটা পিকনিকে, মানে বাড়ির ছোট্ট 4টে আলু নয়, ওটার মধ্যে অন্তত 40 পিস আলু আছে এবং খুব সক্রিয়ভাবে রান্না করছেন। ফলে একজনের মৃত্যু নিয়ে ডান হাত অকেজো লিখলেন কি করে, তার মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আমার মনে হয় দিস ইজ আ আনফর্চুনেট কেস অ্যান্ড রিলেটেড টু দিস প্যানিক অফ SIR, NRC related panic. So we must address this problem properly. আর আজকে আগরপাড়ায় প্রতিবাদ মিছিল। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী। প্রতিবাদে আগরপাড়ায় মিছিল তৃণমূলের জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান। গতকাল প্রদীপ করের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকেই প্রতিবাদ মিছিলের ডাক দেন। আজকে আগরপাড়ায় পার্থ ভৌমিক এবং অন্যান্যদের নেতৃত্বে মিছিল। আর এই যে ক্ষিতীশ মজুমদারের আত্মহত্যা, অভিযোগ এসআইআর এর আতঙ্কে আজকেও তোপ দাগলেন বিজেপিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লিখেছেন, বিজেপির ভয়, বিভাজন এবং ঘৃণার রাজনীতির করুণ পরিণতি আমরা দেখছি। নির্বাচন কমিশন বাংলায় এসআইআর ঘোষণা করার 72 ঘন্টার মধ্যেই বিজেপির তরফে যা ঘটানো হচ্ছে তাতে একের পর এক দুর্ঘটনা ঘটেছে, যা সহজেই এড়ানো যেত। পরিবার পরিজন নিয়ে নিজেদেরই ভিটে থেকে উচ্ছেদ করা হতে পারে, এই ভয়ে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির 95 বছরের ক্ষিতীশ মজুমদার জীবন শেষ করে দিলেন, যিনি তার মেয়ের সঙ্গে বীরভূমের ইলামবাজারে থাকতেন। এই রাজনৈতিকভাবে প্ররোচিত মর্মান্তিক ঘটনার জবাব কে দেবে? স্বরাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব নেবেন? বিজেপি এবং তার সহযোগীরা যাদের তত্ত্বাবধানে এই ভয়ের মনোভাব ছড়িয়ে পড়েছে, তারা কি সাহস করে কথা বলতে পারবেন? আমরা একজন বৈধ নাগরিককেও বহিরাগত হিসেবে চিহ্নিত করতে দেব না। জনগণের অধিকার রক্ষার জন্য এবং বিজেপি এবং তার সহযোগীদের আমাদের দেশের সামাজিক কাঠামো ছিন্ন ভিন্ন করার ঘৃণ্য এজেন্ডার বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে, লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেটওয়ার্ক 18-এর কনক্লেভে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তোপ দাগলেন তৃণমূলকে। এসআইআর বিরোধিতায় তৃণমূলকে তোপ অমিত শাহের। कितने सारे लोगों की मृत्यु होती है, कितने सारे नए मतदाता आते हैं, कितने सारे लोगों के एड्रेस बदलते हैं, ढेर सारे घुसपैठिए घुसे। तो मतदाता सूची का शुद्धिकरण होना ये बहुत जरूरी होता है। और मैं नहीं समझता इसमें सहयोग करने की जगह विपक्ष क्यों इसका विरोध कर रहा है। उनको दूषित मतदाता सूची ही चाहिए जिसके आधार पर वो असली जनादेश को छिपा सके, इसलिए वो इसका विरोध करते हैं। वरना सबने सहयोग करना चाहिए। हर बूथ में हर पार्टी को अपना एजेंट बनाने की छुट्टी दी है चुनाव आयोग ने। हर स्तर पर सुनवाई की प्रोविजन रखा है। सुप्रीम कोर्ट तक गए, सुप्रीम कोर्ट ने भी इसको अप्रूव करा। अब क्या आपत्ति है, मैं तो समझ नहीं सकता। केवल घुसपैठियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एसआईआर का विरोध कर रही है। भारतीय जनता पार्टी एसआईआर की एक्सरसाइज के साथ, एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एक मुश्त होकर चुनाव आयोग के समर्थन में।
এসআইআর নিয়ে আজও তুমুল বাকযুদ্ধ। শুভেন্দু অধিকারীর দাবি কোথাও এসআইআর বিরোধিতা নেই, শুধু এ রাজ্যে তৃণমূল এসআইআর বিরোধিতা করছে। আর কুণাল ঘোষ বলছেন মেঘালয় ত্রিপুরায় এসআইআর নয় কেন? বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না। এটা তো নতুন নয়, 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। তা মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার, কোনো অসুবিধা নেই। বিহারও করেছিলেন, কোনো লাভ হয়নি। বিহারে বিরোধিতা হয়নি। বিজেপি যেখানে এটা করতে যাচ্ছে সেখানে যারা বিরোধী দল সেখানেই আপত্তি তুলবে। তো পরিষ্কার বলছি, সামনে যে কটি রাজ্যের ভোট আছে তার মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গে এটা হতে চলেছে, বিহারে করেছে যেহেতু ভোট। এই যে অনুপ্রবেশ বলছেন অমিত শাহ, এই রোহিঙ্গা বলে, কোথা থেকে হবে? মায়ানমার থেকে হবে। তাহলে মায়ানমারের লাগোয়া যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে না, বাংলা এসআইআর হচ্ছে। বাকি রাজ্য বাদ গেল কেন? ত্রিপুরা বাদ গেল? আবার বলছে এখানে রোহিঙ্গা আছে। আর গতকাল থেকে আমরা দেখাচ্ছি যে বিভিন্ন জেলায় বিভিন্ন বুথে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় হার্ড কপিতে তাদের নাম ছিল 2002 সালের ভোটার তালিকায়, কিন্তু এখন আপলোড যে ভোটার তালিকা হয়েছে তাতে তাদের নাম নেই, অনেকেরই নাম নেই। আর এই নিয়ে আজকে তৃণমূল তোপ দাগলো কেন্দ্র এবং নির্বাচন কমিশনকে, বিজেপিকেও। এসআইআর এর নামে চুপি চুপি কারচুপি, কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। হাজার হাজার বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, আপলোডেই কারসাজির অভিযোগ তৃণমূলের। এসআইআর এর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে। 2002 এর ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি। এইবার দেখা যাচ্ছে 2002 এর যে ভোটার লিস্ট, যার হার্ড কপি অনেকের কাছেই আছে, যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে, তো সেখানে নাম আছে, অথচ এই 2002 এর ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই। এটা কি করে হতে পারে? তারা কোথায় যাচ্ছেন? তার ব্যাখ্যা কোথায়? আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে? এই জন্যই আমরা পরিষ্কার বলছি, চুপি চুপি কারচুপি। আর পাল্টা তোপ দাগলেন সুকান্ত মজুমদার। যে কোনো পদ্ধতি করতে গেলে ত্রুটিগত সমস্যা আসতে পারে, সেই সমস্যার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনের গোটা পদ্ধতিটা যদি এসআইআর আপনারা ভালো করে ওটাকে অ্যানালাইসিস করেন বা দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন নির্বাচন কমিশন প্রতি পদে ভুল হলে পরে আমার নাম বাদ চলে গেল ধরুন, তবে কিভাবে ঠিক করবো তার জন্য ফর্ম নাম্বার বলে দিয়েছে, অর্থাৎ তার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে। প্রত্যেকটি পদে পদে সেই ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার লাভটা নিতে হবে তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেস তাদের যদি অভিযোগ থাকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য রাখবে, নির্বাচন কমিশন উত্তর দেবে। অভিযোগ বিজেপি অফিসে বসেই চক্রান্ত হচ্ছে, কারচুপি করছে বিজেপি, কমিশনকে পাঠিয়ে দিচ্ছে কারচুপি করে সেই লিস্ট। আর মন গড়া কথা বলার সীমা থাকা উচিত, ত্রুটি থাকলে শোধরানোর দায় কমিশনের, বিজেপির কোনো ভূমিকা নেই। কুণালের অভিযোগ খণ্ডন দেবজিৎ সরকারের। এই যে এরা বলছে, এরা জানে এই চক্রান্তটা, এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে, এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে, সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে। না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে? তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নাম, এর মধ্যে হিন্দু রয়েছে অনেক, মুসলিম রয়েছেন, অন্য ধর্ম রয়েছেন। এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয়, এটা সকলের বিপদ। দেখুন, বিজেপি পার্টি অফিসে বসে এটা হচ্ছে, এটা কেন বলছেন? মানে এ তো কোনো অদ্ভুত কথাবার্তা। মন গড়ার কথা বলার একটা সীমা থাকা উচিত। বিজেপি পার্টি অফিসে বসে হচ্ছে, তৃণমূল পার্টি অফিসে বসে হচ্ছে, কিংবা অন্য কোনো পার্টি অফিসে বসে হচ্ছে, বা রাস্তার চায়ের দোকানে বসে হচ্ছে, এইসব কথা বলার মানে কি? যদি কিছু ত্রুটি হয়ে থাকে সেই ত্রুটি
কমিশনের অফিসে বসেই হয়েছে, কিংবা যারা কমিশনকে ইনপুট দিয়েছেন তাদের তরফ থেকে হয়েছে, সেটা কমিশন দেখবেন। আর এই যে নাম উধাও এর ভুরি ভুরি অভিযোগ করছেন কুণাল ঘোষ, তৃণমূল করছে এবার রিপোর্ট তলব কমিশনের। নাম উধাওয়ে রিপোর্ট তলব করলো মুখ্য নির্বাচন কমিশন। তাদের বলা হয়েছে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে উত্তর 24 পরগনা, কোচবিহারের ডিএমকে রিপোর্ট দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের। আর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি অভিযোগ শুধু করেননি, তিনি তদন্তেরও দাবি জানিয়েছিলেন। বুথ নাম্বার 2 নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার, 2002 এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল। এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? এই জবাব কে দেবে? বুথ নাম্বার 160 মাথা ভাঙা, ওখানে 2002 সালে মোট ভোটার ছিল 846। 417 নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে 841 নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার, এদের কোনো ট্রেস নেই। আরো বিস্ময়কর ঘটনা উত্তর 24 পরগনার অশোকনগরে বুথ নাম্বার 159, বলছে ভোটার নেই, একটা বুথ আছে, ভোটাররা গেলেন কোথায়? নারায়ণ গোস্বামী আমাদের অশোকনগরের এমএলএ ইতিমধ্যেই ইলেকশন কমিশনে কমপ্লেন করেছেন। এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। এবার নতুন করে উধাও হওয়ার অভিযোগ উঠল মাথা ভাঙায়। 425 জনের নাম উধাও। 846 জন ভোটারের মধ্যে 425 জনের নাম উধাও মাথা ভাঙার একটি বুথে। মাথা ভাঙায় 846 ভোটারের মধ্যে 2002 সালের ভোটার তালিকা থেকে নাম উধাও। 2002-এ এখানে 160 নম্বর বুথ ছিল, পরে দুভাগে ভেঙে 243 এবং 244 নম্বর বুথ। 77-এ প্রথম ভোট দেওয়ার পরে এই দিনগুলো ভোট দিয়ে আসলাম, হঠাৎ এখন দেখি ভোটার লিস্টে নাম নেই। 2002-এর যেটা আমার খণ্ড লিস্টে বার করলাম সেখানটা দেখলাম 847টা ভোট আছে শিয়াল, কিন্তু 416টার বার হলো, বাকি নামগুলো নাই। যাতে এটা নির্বাচন কমিশনারের কিছু ত্রুটি হতে পারে, নাহলে তো এটা হতে পারে না। আমার বাবার 2002 সালে তাদের ভোটার লিস্টে নাম ছিল, দেখা যাচ্ছে 2002-এর ভোটার লিস্টে বাবার নাম নেই। এটা নিয়ে আমরা বিডিও অফিসে নির্বাচন আধিকারিক যিনি আছে ওনাকে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এবং এসডিওকে আমরা একটা লিখিত অভিযোগ জানিয়েছি, কিন্তু এখনও আমরা কোনো উত্তর পাইনি এবং মানুষ আতঙ্কের মধ্যে আছে। ইতিমধ্যে 2 জন অসুস্থ হয়ে গেছে এই চিন্তায়। যিনি 4 তারিখ থেকে ওর বাড়ির দরজায় কড়া নাড়বেন বিএলও, তারই নাম নেই। আলিপুরদুয়ারের পর এবার রাজারহাটের এক বিএলও, তার 2002-এর এই যে সদ্য আপলোড করা ভোটার তালিকা, সেই ভোটার তালিকা তার নাম তো নেই, তার মা বাবার নাম নেই। তিনি বলছেন তিনি বিএলও হিসেবে কাজই করবেন না, তিনি শিক্ষক। বিএলও আমরা তো ইচ্ছা করে হয়নি, প্রশাসন আমাদেরকে বিএলও করেছে। 2002 সালে তখন আমরা আত্মীয় বাড়িতে থাকতাম, তখন পাইনি, নাম ওঠেনি। এখানে তো আমার কোনো দোষ। আমাদেরকে যারা এভাবে 2002-এ ভোটার্স লিস্টের নাম নেই অথচ বিএলও ডিউটি চাপিয়ে দিয়েছে, এই ব্যাপারে ঊর্ধ্বতন যারা তারা এটা বলতে পারবে যে কিভাবে বিএলও ডিউটিটা ধরানো হয়েছে। নির্বাচন কমিশনার তো এটা ডিউটি যে কার ভোটের লিস্টে নাম আছে না আছে না দেখে তাকে একটা বিএলও বানালো, তা সে বিএলও নিজেরই নাম নেই, তার বাবারও নাম নেই, তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে? কমিশনকে নিশ্চয়ই আরো সতর্ক হওয়া উচিত। আর কাটোয়াতে আবার 59 জন ভুতুড়ে ভোটার, 258 নম্বর বুথে 59 জন ভুতুড়ে ভোটার। তালিকায় ভূত 1125 জনের ভোটার লিস্টে মৃত 59, কেউ 5 বছর আগে, কেউ 12 বছর আগে মৃত, কেউ 5 বছর আগে, কেউ 12 বছর আগে মারা গেছেন। ভুতুড়ে ভোটার তালিকা কমিশনে জমা বিজেপির। কাটোয়া বিধানসভার এই 258 নম্বর বুথে প্রায় 59 জন মৃত ভোটার, কেউ 8 বছর, কেউ 10 বছর আগে মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরও তারা পৃথিবী থেকে মুক্তি মিললেও
নির্বাচন কমিশনের খাতা থেকে তাদের মুক্তি মেলেনি। ইতিমধ্যেই আমরা সেই ভোটারের তালিকার লিস্ট একটা করেছি 59 জনের। নির্বাচন কমিশন যাতে তাদের এই ভোটার লিস্ট থেকে বাদ দেয় তার জন্য আমরা ইলেকশন কমিশনকে অভিযোগ করেছি। তৃণমূল কিছু আধিকারিককে দিয়ে এই কাজগুলো করিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা চেষ্টা তৃণমূল চালিয়ে যাচ্ছে। কোনো মৃত ব্যক্তির ভোট দেওয়া হয় না। মৃত ব্যক্তি কীভাবে ভোট দিতে আসবে? কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়, সামনে প্রিজাইডিং অফিসার থাকেন, সব পার্টির সেখানে এজেন্ট বসে থাকে। তাই এজেন্ট যদি সামনে বসে দেখে একটা মৃত ব্যক্তি ভোট দিতে এসেছে, তখন তো তাকে বলবে যে এটা মৃত ব্যক্তির ভোট দিতে এসেছে, তখন সঙ্গে সঙ্গেই তো প্রিজাইডিং অফিসার তাকে স্টপ করিয়ে দেবে। তাহলে মৃত ব্যক্তির ভোট কীভাবে তৃণমূল দিয়ে নেয়? এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। মেয়ে হয়, মারা গেছেন তো, আর 10 বছর 12 বছর হইল। তালিকায় নাম আছে দেখছি, তার নাম আছে, আমি কি বলবো সেটা? নাম হয়তো কাতে নেই হয়তো। আমার ভাই বিগত 8 বছর 2 মাস হলো মারা গেছে, ইংরাজির 2011 সাল 12ই সেপ্টেম্বর। এখনও দেখুন এই ভোটার লিস্টে ওর নাম আছে, শান্তনু বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনরা কি কাজ করছেন জানি না, ভাই মরেও শান্তি নেই, এখনও কিন্তু জীবিত রেখে দিয়েছে। এবার আমাদের বাড়িতে নাম কাটানোর জন্য কোনো ব্যক্তি আসেনি, আর আমরা অফিসিয়ালি কোনো যোগাযোগ করিনি। ভোট কে দিচ্ছে সেটা আমি বলতে পারবো না, হয়তো কেউ ভুতুরে ভোট দিয়ে চলে যাচ্ছে হয়তো। হিঙ্গলগঞ্জে অবাক কাণ্ড, এক ভারতীয় বাবার 3 বাংলাদেশি ছেলে। আর মুর্শিদাবাদ কোচবিহার দিয়ে অনুপ্রবেশকারীদেরও গ্রেফতার। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানকার স্যান্ডের বিল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছন্নত গাজী। অভিযোগ, তাকে বাবা সাজিয়ে ভারতীয় নথি তৈরি করে ফেলেছেন 3 বাংলাদেশি। নামও উঠেছে ভোটার তালিকায়। স্থানীয়দের দাবি, গোলাম রসুল গাজী, সিরাজুল গাজী, রাজু গাজী এই 3 বাংলাদেশের নাগরিক বেআইনিভাবে ভারতে ঢুকেছেন। তারপর ভুয়ো নথি দেখিয়ে তৈরি করে ফেলেছেন ভারতের পরিচয়পত্র। এই নিয়ে পড়ে গিয়েছে জোর শোরগোল। ছন্নত গাজী আপনার ছেলে না, ওটা ভাইয়ের ছেলে। এর অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশি বাড়ি। বাংলাদেশি বাড়ি। এখানে কিভাবে করলো ভোটার কার্ড? ওই চাচার উপলক্ষে করেছে, চাচাজি চাচা চাচি তাদের। তাহলে এখানে দেখতে পাচ্ছি ছন্নত গাজী 3 ছেলে বাংলাদেশি। বাংলাদেশ। এটা সম্পূর্ণ টিএমসি নেতাদের মদদে এবং এদের বিগ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে এখানে ভোটার লিস্টে নাম তুলে এবং সমস্ত কিছু সরকারি সুযোগ সুবিধা এরা পাচ্ছে। একদম কনফার্ম এদের বাড়ি বাংলাদেশ। সবই টিএমসির ভোট ব্যাংক বাড়ানোর জন্য। ভোটার কার্ড বা ভোটার লিস্ট এটা তো হচ্ছে আমরা তৈরি করি না, এটা করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনটা কি আছে, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেটা বিজেপি তথা সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা সেন্ট্রাল গভর্নমেন্টকে এখন নিয়ন্ত্রণ করছে তারাই বলতে পারবে। এমন কোনো অভিযোগ যেটা উঠছে, যেটা যদি সঠিক হয়, আইনানুগভাবে তার ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। মুর্শিদাবাদের লালগোলা, বৃহস্পতিবার গভীর রাতে এখান থেকে গ্রেফতার এক বাংলাদেশি। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয় 2 ভারতীয়কে। কোচবিহারের হলদিবাড়ি থেকেও গ্রেফতার বাংলাদেশি। নাম নিলয় মণ্ডল, বাড়ি বাংলাদেশের রংপুরে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় মহিলাকেও। তার বাড়ি দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। বাংলাদেশি যুবকের দাবি, ওই মহিলা তার স্ত্রী। নিউজ 18 বাংলা। আমরাই শুধু দেখিয়েছিলাম চালকলের বিষ জমিতে মিশছে কিভাবে। পূর্ব বর্ধমান, হুগলির কৃষকরা ভয়ঙ্কর সমস্যায়, বিঘের পর বিঘে জমি, ধান নষ্ট হচ্ছে, জমি নষ্ট হচ্ছে। আমাদের খবরের জেরে আশ্বাস দিচ্ছে কৃষি মন্ত্রক এবং পরিবেশ মন্ত্রক। কৃষকরা চান আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ করা হোক। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব? কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে, মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়। আমরা সেদিনই বুঝতে পারবো যেদিন আমাদের সুরাহা হবে। কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। চাষের জমি থেকে ধান যায় চাল কলে, সেখানে ধান থেকে চাল, কিন্তু চালকল এমনভাবে চলছে যা কেড়ে নিচ্ছে ধানের প্রাণ। চালকলের বর্জ্যের বিষ মিশছে চাষের জমিতে, এর জেরে ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। পূর্ব বর্ধমান, হুগলির নানা জায়গায় সমস্যায় কৃষকরা। গত সোমবার এক্সক্লুসিভ এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আমাদের এখানে একাধিক মিল থাকার জন্য আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। মিলের যে
ধুলো বালি ছাই আছে, সেগুলো আমাদের বাড়িতে এসে পড়ছে, খাবারে পড়ছে, আমরা ঘুমালে বিছানায় পড়ছে। হাইকোর্টের অর্ডারেই বলেছিল পুকুর কাটতে হবে, বয়লার চেঞ্জ করতে হবে, ইটিভি চেঞ্জ করতে হবে, কিন্তু এরা একটা নিয়মও পালন করেনি, উপরন্তু হুমকি দেন। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ করার আশ্বাস রাজ্যের কৃষিমন্ত্রীর। এই ধরনের কোনো অভিযোগ এখনো পর্যন্ত পাইনি, কিন্তু প্রতিনিধিত্ব দেখেছি। ধান কলটা তখন আমার থাকে না, আমার ধান উৎপাদন পর্যন্ত আমার থাকে। তাহলে খাদ্য দপ্তরকেও জানাবো আর আমি পরিবেশ দপ্তরকেও জানাবো, দুজনকেই জানাবো যে অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য। নিয়ম মেনে চলছে না একাধিক চালকল, চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। এ নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, অভিযোগ যখন আসছে তখন ব্যবস্থা নেওয়া হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি বিষয়টি দেখতে, পরিবেশ দপ্তরও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। কৃষকদের একাংশের অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে একের পর এক রাইস মিল। হাইকোর্টের নির্দেশও তারা মানছে না। প্রতিদিন এইসব রাইস মিলে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে চাষের জমিতে। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি, রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা জমছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি। এই ঘটনা 1 মাস 2 মাসের নয়, বছরের পর বছর ধরে চলছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে শুধু আশ্বাস নয়, দ্রুত পদক্ষেপ চাইছেন কৃষকরা। দূষণ যেভাবে ছড়াচ্ছে দিনের পর দিন, তাতে করে আমরা শেষ হতে চলেছি। খাবার জোটাবো না রাইস মিলের সাথে লড়াই করব। কৃষিমন্ত্রীও সেই একই ভাষায় বলবে, চলছে আশ্বাসই আশ্বাস থাকবে। মন্ত্রী হোক নেতাই যাক, ও কিছু হবার নয়, কোন রকম আশ্বাসে আর ভুলতে রাজি নয়। নিউজ 18 বাংলা।